আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেন্টরস টেল প্রেজেন্টেড বাই ওরিডেমি। আমি গোলাম রাব্বি হক। আজ আমাদের সাথে আছেন মৃত্যুঞ্জয় দত্ত স্যার। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনাদের সবাইকেও আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার হচ্ছে লেকচারার অফ ইস্টার্ন আইডিয়াল কলেজ। সো স্যার, আপনার ইস্টার্ন আইডিয়াল কলেজে কত বছর হলো? ওখানে আমার 15 বছর। 15 বছর। স্যার, আমরা আসলে জানতে চাচ্ছি হচ্ছে আপনার শৈশবকাল থেকে যে আপনার এসএসসি এইচএসসি যাত্রাটা কিরকম ছিল? যাত্রাটা বলতে আমার পারিবারিক অবস্থা, আমার শৈশবকালে আমরা খুব ধনী ধনাঢ্য ফ্যামিলিতে আমার জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে ব্যবসা বাণিজ্য ধস নেমে আসে, যার ফলে আমার পিতা কোনো সম্পদ করে নাই, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। ওই ব্যবসাগুলি ধস নামার পরে আমাদের খুব অবস্থা মানে খুব করুণ হয়ে যায়, যার ফলে আমার শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের ভাই বোনের খুব কষ্টে কেটেছে। আমি ছোটকাল থেকে টিউশনি করে, আমি ক্লাস 8-এ পরে টিউশনি করেছি। আচ্ছা হ্যাঁ, তো আমি টিউশনি করে লেখাপড়া করেছি, আমার ছোট ভাই বোনদেরকেও মানে হেল্প করেছি। তো স্যার, আমার আসলে আপনি আর কি ছোট থেকেই যেমন আপনি কষ্টের মধ্যে দিয়ে স্ট্রাগল করে স্ট্রাগল স্ট্রাগল করে করে হ্যাঁ, উঠেছেন। হ্যাঁ। তো স্যার, আপনি এসএসসি কত সালে দিয়েছেন? এসেছি আমার 1985 সালে নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে, কিন্তু ওই পারিবারিক কারণে পরীক্ষা ওই কমপ্লিট করতে পারি নাই। ওকে। পরবর্তীতে ব্রেক অফ স্টাডি দিয়ে আমি 1992 সালে সরকারি আইটি স্কুল থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে আমি প্রথম শ্রেণীতে পাশ করি। যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং এইচএসসি? তারপরেও আমার ব্রেক যায় আচ্ছা। পারিবারিক জটিলতার কারণে। আহ, আহ, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। আমি যখন 85-তে প্রথমবার পরীক্ষা দিই নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে, আমি মানে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের সময় 200 মার্কে জেনারেল ম্যাথে পাটিগণিত ছিল, এখন যেটা নাই। আচ্ছা। হ্যাঁ, তো আমি 200 মার্কের অঙ্কই ছিল। তো এরপরে যখন আমি 92 সালে আইটি স্কুল থেকে পরীক্ষা দিই, তখন আমি আর্টসের থেকে, প্রাইভেট তো আর সায়েন্সে হয় না, আর্টসের থেকে আমি ফার্স্ট ক্লাস নিয়ে আমি মানে প্রথম বিভাগে পাশ করে দিই। ওই সময় যারা প্রাইভেট দিয়েছিল, প্রায় 1200 স্টুডেন্ট প্রাইভেট দিয়েছিল আইটি স্কুল থেকে, অনলি 60 জন প্রথম শ্রেণীতে পাশ করেছে। আচ্ছা। ওই 60 জনের মধ্যে আমি একজন। যাক, মাশাআল্লাহ। 1992 সালে এরপরও পারিবারিক কারণে ব্রেক অফ স্টাডি হয়ে এরপরে আমি 98 সালে সরকারি তুলারাম কলেজ থেকে, ওইটাও প্রাইভেট দিয়ে, আর্টস থেকে আমি দ্বিতীয় বিভাগে পাশ করি। আচ্ছা। তারপরে পাশ করার পরে এরপরেও ব্রেক অফ স্টাডিটা কম গেছে। তারপরে ওই যে 97 সালে তুলারাম কলেজে অনার্স চালু করে প্রথম। আচ্ছা। তো তো অনার্স আপনি চালু একদম প্রথম শ্রেণীর তুলনায় যখন অনার্স চালু করে সেই সময়কার শিক্ষার্থী ছিলেন? প্রথম 98, দ্বিতীয় বেচ। আচ্ছা, দ্বিতীয় ব্যাচ ছিলেন দ্বিতীয় আপনি? বেচে। আচ্ছা। তো ওই সময় তো প্রথম চালু করে তাদের কোঠা কম ছিল, তখন তারা অনলি 25 জন স্টুডেন্ট শুধু মেধা তালিকায় নিয়েছে। আচ্ছা। 25 জন স্টুডেন্ট, আর ওয়েটিং লিস্টের থেকে হয়তো 4-5 জন নিয়েছে, এবারে যে 30 জন বা 35 জন এরকম স্টুডেন্ট ভর্তি হয়েছিল। হ্যাঁ, তো এর মধ্যে মেধা তালিকায় ওই সময় আমি 11তম ছিলাম। ওকে। হ্যাঁ, তো এবং আমাকে অর্থনীতি বিভাগ থেকে, অর্থনীতি বিভাগের তৎকালীন যে বিভাগীয় প্রধান ছিল স্যার, উনি আমাকে অনেক বলছিল যে তুমি অর্থনীতিতে পড়ো। আমার ইন্টারমিডিয়েটে অর্থনীতি সাবজেক্ট ছিল এবং আমার ফার্স্ট ক্লাস মার্ক ছিল ওকে। অর্থনীতিতে। তো বলছে তোমার তো অর্থনীতিতে ফার্স্ট ডিভিশন মার্ক, তুমি তাহলে অর্থনীতি নিয়ে অনার্স করো। পরে আমি বললাম, স্যার আমার নিজেরই অর্থনীতি ভালো না, আমি অর্থনীতি কিভাবে পড়বো? আচ্ছা। অর্থনীতিতে পড়লে তো কয়েকটা টিচারের কাছে পড়তে হবে ভালো ভালো। বলছে যে আমরা তোমাদের কাছ থেকে টাকা নিব না, আমি তোমাদেরকে ফ্রি পড়াবো। আচ্ছা। হ্যাঁ, তারপরে তুমি পড়ো। পরে ও এর আগে ব্যাকগ্রাউন্ডটা একটু আছে, সেটা আমি দুনিয়া কলেজে মাঝখানে ভর্তি হয়েছিলাম 92 সালে মেট্রিক পাস করার পরে। ওইখানে আবার 2 বছর অধ্যয়ন করেছি। অধ্যয়ন করার পরে আহ ওইখানে ওইখান থেকেও পরীক্ষা দেওয়া হয় নাই এমন আচ্ছা। পারিবারিক কারণে। তারপরে ইন্টার কিন্তু পরীক্ষাটা আপনি দিয়েছেন কত সালে? টোটাল 98 সালে? 98 সালে, আচ্ছা। কিন্তু হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যে মানে একজন স্টুডেন্ট কিভাবে তার সাবজেক্টের প্রতি তার ভালোবাসা জন্মে, এটার একটা কাহিনী বলতেছি। সেটা আমি যখন দুনিয়া কলেজে ছিলাম, তখন দুনিয়া কলেজে পুরনীতির টিচার ছিল, রাষ্ট্রবিজ্ঞানের টিচার ছিল স্যার নজরুল ইসলাম। ওকে। হ্যাঁ, তো উনি এত ভালো করে পড়াইতো যে বলতো যে মেয়েরা যেরকম সাজে, ঠোঁটে লিপস্টিক দেয়, হুম, হুম। হ্যাঁ, চোখে আইব্রু দেয়, মানে এই যে সাজে, তোমরাও খাতাটাকে ওইভাবে
হ্যাঁ ডেকোরেশন করে যদি সাজায় সুন্দর করে নোট করে লিখতে পারো তাহলে তোমাদের নাম্বার ভালো উঠবে। আর উনি এত সুন্দর করে সে পুরোনীতির সেই লেকচার গুলি দিত, আচ্ছা অনেক ভালো লাগছে। কিন্তু আমার প্রথম টার্গেট ছিল বাংলায় অনার্স মাস্টার্স করা, যেহেতু আচ্ছা আমি লেখালেখি এবং কালচারাল লাইনের সাথে জড়িত ছিলাম। ওকে হ্যাঁ, তো আমি 84 সাল থেকে যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমি লেখালেখি করি। হুম ওই লেখালেখির পিছনেও আবার আরেকটা কারণ ছিল, সে তখন আমাদের সময় মুজিবুর হক কবির স্যার এখনো আছে জীবিত উনি, ওনার ফাদারও একজন লেখক ছিল, ওনার কাছে আমি বাংলা এবং ইংরেজি পড়তাম। হুম, তাই ওনার সংস্পর্শে গিয়ে ওই তখন আমাদের বেঁচে অনেকেই তখন লেখালেখি করতো, আচ্ছা এখন আবার তারা লেখালেখি করে না। এর মধ্যে একজন আছে আহ হাশেম মাহমুদ, সে আবার আচ্ছা রিসেন্টলি খুব মানে নামদাম হয়ে গেছে, তার একটা গান লিখে হুম, ওই যে এই ছবিতে কি জানি সাদা সাদা কালো কালো। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। তো ও আমার ক্লাসমেট ছিল। ও আচ্ছা উনি আপনার ক্লাসমেট ছিলেন। হ্যাঁ, আমার আচ্ছা স্যার, ক্লাসমেট ছিল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, যে আপনি পড়াশোনা শেষে এই শিক্ষকতা পেশাটাকে কেন চুজ করলেন? কেন ওই যে বাবার ব্যবসা বা অন্য কোনো কিছুতে কেন গেলেন না? আচ্ছা, এখানে বেসিক্যালি আসলে আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল, এই কারণে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম, কিন্তু অর্থনৈতিক কারণে সেই দিকে আর গ্রো আপ করতে পারি নাই। আচ্ছা, হ্যাঁ, তো যার ফলে প্রথম চুজটা ছিল ডাক্তার হওয়া, তারপরে দ্বিতীয় চুজটা হচ্ছে যে আমি কলেজের শিক্ষক হব হুম, বা আমি একজন লেকচারার হব, আমি প্রফেসর হব। এটা হচ্ছে আমার দ্বিতীয় চুজ ছিল, যে টাকা না থাকুক আমার একটা সম্মান দরকার। হ্যাঁ, সম্মানটাকে সবসময় ছোট থেকেই খুব, ডাক্তারটাও সম্মানের একটা পেশা ছিল, মানে দুটোই সেবামূলক পেশা। হুম, হুম, অবশ্যই। হ্যাঁ, তো এই কারণে সম্মানটাকে ছোটকাল থেকেই আমি খুব মানে লাইক করতাম, যে আমার সম্মান দরকার, টাকা বিষয় না। আর কি পরিবারের আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আপনি কখনো টাকার পিছনে ছোটেননি। না, আপনি চাচ্ছেন মানুষের কল্যাণের জন্য, নিজের সম্মানজনক মানুষের কোনো কিছু, ভালোবাসা, ভালোবাসার জন্য কিছু। ভালোবাসা অর্জন করা। আচ্ছা এবং এই যে ওই কারণেই মানে আমি অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম, এনজিওতে আসা এনজিওতে চাকরি পেয়েছিলাম, বা সরকারি অনেক পরীক্ষা দিছি, হয়তো ভাগ্যক্রমে হয় নাই। কিন্তু শিক্ষকতা পেশার প্রতি আমার মানে ছোটকাল থেকে একটা দুর্বলতা ছিল, যে আমি কলেজের শিক্ষক হব, মানে এটার একটা দুর্বলতার কারণে আমি এই পেশায় আসা। আর একটু ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমার দাদা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, আমার আচ্ছা বাবার বাবা। আচ্ছা হ্যাঁ, আমার ঠিক আছে ঠাকুর দাদু। তো ওকে যার ফলে ওই শিক্ষকতা রক্তের মধ্যে মনে হয় হ্যাঁ গেঁথে হ্যাঁ গিয়েছিল। গেছে গিয়েছিল মানে এখান থেকে আমি যতই কষ্টে থাকি হুম, নিজেকে অনেক সময় সরিয়ে নিতে চেষ্টা করেছি, আচ্ছা কিন্তু পারিনি। আচ্ছা স্যার, আপনার জীবনের শুরুতে সর্বপ্রথম শিক্ষকতা পেশাটা কিভাবে শুরু করলেন? কোনো প্রতিষ্ঠান কিংবা প্রাইভেট, কিভাবে শুরু করলেন? আমার জীবনের শুরুতে আমি তেমনি নিজে ওই যে বললাম, হ্যাঁ যখন অষ্টম অষ্টম শ্রেণীতে শ্রেণী থাকতে থেকে থেকে আমি পড়াতেন, আমি বা পড়াতাম। যখন গ্রাজুয়েশন শেষ আহ করলেন তারপর তখন আপনার চিন্তা গ্রাজুয়েশন, ভাবনা কি ছিল? গ্রাজুয়েশন শেষ করার আগে থেকেই আমি প্রতিষ্ঠানে ছিলাম, যেমন নারায়ণগঞ্জে উকিলপাড়া লিটল বাট একটা কিন্ডার গার্ডেন ছিল, আচ্ছা ওইখানে কিছুদিন শিক্ষকতা করেছি। নারায়ণগঞ্জ কিন্ডার গার্ডেনে কিছুদিন শিক্ষকতা করেছি, যেটা প্রেসিডেন্ট পাকবাই রোডে ছিল। এরপরে ফতুল্লা একটা স্কুল ছিল, ওইটা নামটা মনে পড়তেছে না, হাই স্কুল ওইটা, ওইখানে কিছুদিন শিক্ষকতা করেছি। তারপরে লাস্ট গ্রাজুয়েশনের পরে আমি তুলারাম কলেজেই অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তুলারাম কলেজে 2008-এ গেস্ট গেস্ট টিচার হিসাবে 1 বছর আচ্ছা শিক্ষকতা করেছি। আচ্ছা স্যার, কিন্তু আমাদের তোলারাম কলেজের গেস্ট ফ্যাকাল্টি হিসেবেও ছিলেন। তো স্যার এটা 1 বছরের জন্য, 1 বছরের তখন জন্য আপনি ছিলাম ওখানে কোন বিষয়ে পড়াতেন? ওইখানে। আমি এই, স্যারেরা আমাদের বেশিরভাগ ওই যে অনার্স মাস্টার্স এর ক্লাসগুলি বেশি দিত, ডিগ্রির ক্লাসও করিয়েছি, আচ্ছা কিন্তু ইন্টারমিডিয়েটের ক্লাসটা কম পেতাম আর কম কি। পেতেন, হ্যাঁ, আচ্ছা কিন্তু ঠিক আমি আছে বেশিরভাগ এই অনার্স মাস্টার্স এবং ডিগ্রির ক্লাসগুলি বেশি পেতাম, আচ্ছা। এবং আমার সপ্তাহে 18টা ক্লাস ছিল। আপনাকে আপনাকে তো স্যার নারায়ণগঞ্জের মোটামুটি সবাই চেনে, সবাই আর কি 80% জনসংখ্যা নারায়ণগঞ্জের আপনাকে চেনে। তো আর কি এই পরিচিতিটা অর্জনের পিছনে আর কি আপনার সফলতার পিছনে কি কি ত্যাগ করতে হলো, কি কি করে আপনি এই সফলতাটা অর্জন করলেন? এই সফলতাটা অর্জনের পিছনে একটাই ভিউ ছিল, সেটা হচ্ছে আমি এ পর্যন্ত অনেক স্টুডেন্ট পড়িয়েছি। কোচিং, আমার নিজের কোচিং ছিল 2000 সালে কলেজ রোডে ওরিয়েন্ট কোচিং সেন্টার। তো ওই কোচিং সেন্টার দেওয়ার পরে আমি আবার বিসিএস করেছিলাম, 24তম 25তম দুইবার করেছি। তো দুবারেই আমার ভাগ্যক্রমে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু হয়নি, আমার বিসিএস হয়নি। তো না হওয়ার ফলে ওই ওই সময় আমার কোচিং এ প্রায় 70-80 জন স্টুডেন্ট হয়ে গেছিল। আমি 2000 সাল থেকে আমি ডিগ্রি স্টুডেন্ট পড়াই।
আচ্ছা হ্যাঁ, ডিগ্রি স্টুডেন্ট পড়াই। তো আমার তো ব্রেক অফ স্টাডি, আমি তখন অনার্স কমপ্লিট করব এরকম একটা পজিশন। তো তুলারামে তো আমি জগন্নাথও চান্স পেয়েছিলাম, ওয়েটিং লিস্টে নাম ছিল। আমি জগন্নাথে দূরত্বের কারণে যাই নাই, তুলারাম থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো 2000 সালে আমার যখন কোচিং সেন্টার নাম ছিল ওরিয়েন্ট কোচিং সেন্টার, একটা টিন সেট ঘরে ছিল। আচ্ছা হ্যাঁ, তো ওই বাড়িটা এখনো আছে। ওই বাড়িটা, ওই টিন সেট ইয়েটা ওনারা ভাঙতে পারে নাই, হয়তো বাড়িওয়ালা ওই ওরকম ভাবে বিল্ডিং করার মতো তার ইয়ে নাই, এবিলিটি ছিল না। এবিলিটি ছিল না, এখনো ওইভাবেই আছে ওই বাড়িটা। তো ওই বাড়িতে আরো অনেক টিচার ছিল বিভিন্ন সাবজেক্টে, কেউ ইংলিশ পড়াতো, কেউ অ্যাকাউন্টিং পড়াইতো। হ্যাঁ, আমি আর্টসের সাবজেক্ট গুলি 9-10-এর ওপেনের স্টুডেন্টও পড়াইছি। আচ্ছা 9-10-এর জেনারেল মানে আমার বেঁচে যায় নাই, ওপেনটা গেছে বেশি। আইটি স্কুলের বিভিন্ন স্কুল থেকে, সে বন্দর বিএম স্কুল থেকে আমার স্টুডেন্ট ছিল। আর এই ইন্টারের স্টুডেন্ট ছিল, ডিগ্রি স্টুডেন্ট ছিল বেশি। মহিলা কলেজের 25টা মেয়ে আমি পড়েছি ওই সময় ডিগ্রি স্টুডেন্ট, একদম জীবনের শুরুতে শুরুতে যখন মাত্র কোচিং শুরু করলেন, শুরু করলাম। বা এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আপনার মহিলা জন্য। কলেজের 25টা মেয়ে আমি ডিগ্রি স্টুডেন্ট পড়েছি, সবাই ভালোভাবে পাশ করেছে। এবং ওই সময় আমার তুলারাম কলেজেরও ডিগ্রি স্টুডেন্ট ছিল, পাশ করছে। আচ্ছা, তো স্যার আপনার তো দেখা যায় যে শৈশবকাল প্রায় 90s এর আগে থেকেই, ঠিক আছে। তো দেখা গেল যে আপনার তো অনেক বন্ধু বান্ধব ছিল ছোটবেলা থেকেই, ঠিক আছে। তো কিছু বড় বড় ব্যক্তিত্ব বন্ধুদের নাম বলেন, ঠিক আছে, যাদের সাথে হ্যাঁ, আপনার হ্যাঁ, আমরা নারায়ণগঞ্জবাসীরা পরিচিত। বড় বড় ব্যক্তিত্ব বলতে এখন বর্তমানে যে রানিং নারায়ণগঞ্জ কলেজের যে প্রিন্সিপাল, আচ্ছা হ্যাঁ, রুমন রেজা আমার ক্লাসমেট ছিল। আচ্ছা নারায়ণগঞ্জ হাই স্কুলে আমরা একসাথে লেখাপড়া করতাম। আরেকজন আছে আরিফ মিহির, স্কাউটে, সেও মোটামুটি খুব ভালো একটা তার পরিচিতি আছে, সেও আমার ক্লাসমেট ছিল। তো এরকম অনেকে ক্লাসমেট ছিল। আরো ক্লাসমেট ছিল। আমাদের 85 একটা বেস আছে, হ্যাঁ, ওইতে সংগঠন আছে। ওই সংগঠনে আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুলের অনেক স্টুডেন্ট অনেক বড় বড় জায়গায় তারা এখন আছে। যেমন সচিবালয়ে একজন আছে, আহ ফতুল্লার, ও কিন্তু নারায়ণগঞ্জ হাই স্কুলে আমাদের সাথে পড়তো, মাহবুব। সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেবি যুগ্ম সচিব না উপসচিব এরকম একটা পোস্টে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আহ, মনে হয় 16তম বিসিএস না কততম, যাই হোক। আচ্ছা। আমার তো ব্রেক অফ স্টাডি, কারণ আমার হ্যাঁ, এখানে 24তম 24তম বিসিএস। 24তম বিসিএস। আচ্ছা স্যার, আপনি তো শুধু পড়াশোনা একজন শিক্ষক হিসেবে থেমে থাকেননি, আপনি একজন মঞ্চ নাটককার, আবৃত্তি করেন, গান করেন। তো এর পিছনে হঠাৎ করে না, গান শিক্ষক। করি না আমি। মূলত আমার প্রথম শুরু হয় আবৃত্তি দিয়ে, আচ্ছা লেখালেখি দিয়ে। প্রথম আচ্ছা আমি লেখালেখি, কবিতা, গল্প, প্রবন্ধ এগুলি লিখি। এই লেখালেখির পরে আমি কবিতা আবৃত্তির পরে আসলো মঞ্চ অভিনয়। তো আচ্ছা আমি মঞ্চ অভিনয়ের উপর আমার কয়েকটা কর্মশালা আছে। মঞ্চ অভিনয়ের উপর আমার পুরস্কারও আছে। হাজার হাজার দর্শকের সামনে, তখন পুরো পাঠাগার এখনকার মতো ছিল না। না, আগের হ্যাঁ, দিনে আগে তখন হ্যাঁ ওই পৌর পাঠাগারের সে দোতলা বিশাল হল কক্ষ রুমে হাজার হাজার দর্শকের সামনে আমি মঞ্চ অভিনয় করছি, পার্শ্ব অভিনেতা হিসেবে কাজ করেছি আর কি। তারপরে আবৃত্তির উপরে আমার কর্মশালা আছে। এমন মানে অনেক 500 হাজার দর্শকের সামনে আমি আবৃত্তি করে আবৃত্তি করেছেন অনেক এই করে। পুরস্কারও তো পেয়েছি। স্যার, শিক্ষকতা থেকে এই মঞ্চ নাটক আবৃত্তি করা হঠাৎ করে সুইচ কিভাবে হলেন আর না, কি? শিক্ষকতা থেকে না, আমি এই কালচারাল লাইনটাই ছিলাম আগে থেকেই, আচ্ছা, শুরু থেকেই। শুরু থেকেই ছিলাম। আচ্ছা, এর সাথে কি আপনি কি এর আগে থেকে আমি বিভিন্ন আমি নাটক আর সে মঞ্চের সাথে 84, জড়িত ছিলেন? 85, 87 ওই সময় থেকেই কালচারাল লাইনের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কালচারাল লাইনের সাথে জড়িত। মাঝখানে আমি আবার আহ ওই আমলাপাড়া থাকতাম। তো আমলাপাড়া আমার মামার বাসা ছিল, আমাদের বাসাও আমলাপাড়া ছিল। তো ওই মামার বাসায় যাতায়াত ছিল। তো ওই মামার বাসার উপরে ওইখানে আবার নারায়ণগঞ্জ বার একাডেমির একজন শিক্ষক ছিল, বাংলায় খুব ভালো নাম করা সতীশ স্যার। তো আচ্ছা ওনার ছেলে দীপক ভৌমিক এখনো আছে, সেও লেখালেখি এর সাথে জড়িত। তো তখন দীপক ভৌমিক আবার কমিউনিস্ট পার্টি করতো, আচ্ছা। ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন। তো ওই দীপক ভৌমিকের ইয়েতে মানে অনুপ্রেরণায় আমিও ছাত্র ইউনিয়নের সাথে 85 থেকে 90 পর্যন্ত ছাত্র ইউনিয়নের সাথে জড়িত জড়িত ছিলাম। ছিলেন আপনি, বাহ। পলিটিক্যাল ভাবে আপনি মোটামুটি ইম্প্যাক্ট হ্যাঁ, আছে কিন্তু আপনার। পরবর্তীতে আর ব্যস্ততার কারণে, লেখালেখির কারণে আর আর আপনার এখানে কন্টিনিউ করা হয়নি। না। আচ্ছা, তারপর স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে আপনার ওরিয়েন্ট কোচিং, তো এই কোচিংটা যে এত বছর দীর্ঘায়িত চালানো না, হলো। কোচিংটা বেশি দিন চলতে পারে নাই, কারণ আমার বিসিএস করার কারণে বছর খানিক চালাইছিলাম। আচ্ছা তো কোচিংটা বিসিএস করার কারণে ওই
আমার টিচার ছিল 6-7 জন। তো আমি যে ঢাকায় বিসিএস কোচিং এর জন্য আমি নিজেই পড়াশোনা করতাম, যার ফলে কোচিংটা ওই তাদের উপর দায়িত্ব দিয়ে গেছিলাম, তারা ঠিক মতো পরিচালনা করতে পারেন। পরিচালনা করতে পারে নাই, যার ফলে স্টুডেন্ট একেবারে কমে গিয়েছিল। কিন্তু আমি যখন ধরে রেখেছিলাম তখন অনলি একজন স্টুডেন্ট থেকে আমি 70-80 জন স্টুডেন্ট এই করেছিলাম। যে স্যার একজন থেকে 70-80 জনের যাত্রা, তো এই ক্ষেত্রে আপনার কি কি ত্যাগ করতে হয়েছিল আর কি? নিজের জীবনে তো অবশ্যই স্ট্রাগলের জন্য কোচিং এ যখন আমি প্রথম বসি, মাত্র 1,000 টাকা করে আমি ঢাকা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছিলাম। তো আচ্ছা 11 মাসে 11,000 টাকা হয়। সেই 11,000 টাকা পুঁজি নিয়ে আমি কোচিংটা শুরু করেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওইটা ভেঙে। তা আমি প্রথম 2-3 মাস বসেই যাচ্ছিলাম। বসেছিলাম, পরে আমার কোচিং এর পাশে এক বয়স্ক ভদ্রলোক, উনি আয়সা বলতেছে, আপনি কোচিং দিয়েছেন স্যার মানুষ, আমার একটা নাতি আছে 5-এ পড়ে, পড়াইবেন? পরে আমি বলছি যে, হ্যাঁ আমি তো বসেই থাকি, বসে পেপার টেপার করি, সময় কাটাই। হ্যাঁ, ওই সময় ভাড়া ছিল কত, 1800 টাকা মনে হয় কোচিং ভাড়া। তো বিশাল বড় টিন সেট একটা রুম, মানে 30 জন অনায়াসে 30-40 জন বসতে পারবে, 30-35 জন। আমার অনেক বেঞ্চ ছিল, দুই সাইডে হোয়াইট বোর্ড ছিল, মার্কার ছিল। পরে আমি বললাম ঠিক আছে, আমি তো বসেই থাকি, তো পড়াবো, সমস্যা নাই। তো ওই 5-এর বাচ্চাটাকে দিছে, ওরে আমি পড়াইছি, ওরে ওই যাত্রা করছে আর কি, ওরে দেয়া, ওরে পড়াইছি, কোনো বেতন টেতন নেই নাই। আচ্ছা হ্যাঁ, তো ওরে পড়াইছি, ওরে পড়াইতে পড়াইতে সামনে দেখা গেল একটা কনফেকশনারি দোকান ছিল। তো ওইখান থেকে আমি নাস্তা টাস্তা খেতাম। তো এর সাথে একটা ভালো একটা সখ্যতা হয়ে গেছে। পরে একে বললাম যে আমি তো কোচিং দিছি, তো ছাত্র টাত্র তো পাই না, আমি তো কলেজের স্টুডেন্ট পড়াই, কিন্তু ছাত্র খুঁজতেছি। তো বলতেছে যে আমার একজন ভাবি আছে, পড়াইবেন, মহিলা কলেজে পড়ে, ডিগ্রিতে পড়ে। আমাকে হ্যাঁ পড়াবো। আহ, আমি সব সাবজেক্ট পড়াইতে পারবেন? আমাকে হ্যাঁ, একেবারে ইংরেজি সহ, কোনো ব্যাপার না। ইংরেজি সহ ও আবার আসছে, আসছে সব সাবজেক্ট। ঠিক আছে, ও আসলো, ওরে ভালো মতো পড়াইলাম, কয়দিন পড়ানোর পরে ও দেখছে আমার কাছে ভালো লাগছে। ভালো লেগে ও বলে, না স্যারে তো ভালো পড়ায়, ভালো বুঝায়। তো ওরে বললাম যে তুমি তো মহিলা কলেজে পড়ো, আমারে কিছু স্টুডেন্ট মনে আরো জোগাড় করে দাও না, আমার পড়া কেমন লাগছে তোমার? কয় স্যার ভালো লাগছে, আমি পরীক্ষা টরীক্ষা ভালোই আছে। আমি বলছি তাহলে আমাদের কিছু জোগাড় করে দাও। ও মানে ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়তো, তখন ডিগ্রি ছিল 2 বছরের কোর্স। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর অনার্স ছিল 3 বছরের কোর্স। আচ্ছা পরে ও বলে যে স্যার ঠিক আছে, আমি কষ্ট মষ্ট করে আপনার একজনের আইনা দেখি, চেষ্টা করি একজন আইনা দিতে পারো, কিন্তু এরপরে স্যার আমি আর পারুম টারুম না, ওই যারা আইনা দেবো এরা আপনি ধরবেন। হ্যাঁ, পরে একটা মেয়ে এনে দিল। ওর বাবাও বড় অফিসার, একটা প্রাইভেট চাকরি করে, মেঘনা না কি যমুনা ডিপু। অনেক শিক্ষিত ফ্যামিলি, ভালো ভালো ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি। পরে ওই মেয়েটা, নামটা এখন খেয়াল আসতেছে না, অনেক আগের কথা তো। তো ও ইন দ্যাট টাইম আমি আমার বাসাতেও আমি বেচ পড়াইতাম আচ্ছা। ওই সময়। ওই বাসাতে টিন শেডের পাশাপাশি নিজের বাড়িতে আপনি বেচ করে দেন। আমার বাসা ওখানে টিন সেট কিরকম ছিল। আচ্ছা, ওই ওই আপনার ওই বাসায় আর কি কতজন স্টুডেন্ট ছিল? ওই বাসায় ও প্রায় আমার 15-20 জনের মতো ছিল। আচ্ছা এটা আমি আমার আমার বেডরুমে পাশে দেয়া একটা লম্বা বেঞ্চ ফালাই দিছি, টুল টেবিল দুই সাইডে, ওই বাসায় পড়াইছি। আমি ছোটকাল থেকে বৃক্ষ প্রেমিক, আমার জানালার কাছে পেঁপে গাছ লাগাইছি, অনেক বড় বড় পেঁপে ধরছে। আমার মায়ের পেঁপে পছন্দ করতো। হ্যাঁ, তো ছাত্ররা এসে পেঁপে গাছের দিকে তাকায় থাকতো, খুব ভালো লাগতো। তো ওই আমার আবার হেবিট ছিল যে স্টুডেন্টদেরকে আসলে স্টুডেন্টদেরকে আমি উল্টা আপ্যায়ন করাইতাম, সকালবেলা রুটি টুটি নাস্তা বানাইতো। আমার বোন ছিল তখন অবিবাহিত, তো আমার আমার মা ছিল তখন, ওই যে বানাইলে দেখা গেলো স্টুডেন্টদেরকে দিতাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো অনেক স্টুডেন্ট চেয়ে খেত, স্যার আচ্ছা। রুটি খামো দেন, আপনাদের বাসায় নাস্তা খেতে আপনি আর ভালো কি লাগে। আপনার এই শিক্ষার্থীদের সাথে অনেক ফ্রেন্ডলি ছিলেন আর কি? ফ্রেন্ডলি ছিলাম। ফ্রেন্ডলি ছিলেন। ওই বাসায়ও পড়াইতাম। পরে আমি তখন বাসায় 500 করে নিতাম ওই সময় বেচ, মানে ওই বাসায় ছিল শুধু স্কুল বেচটা, কলেজটা আচ্ছা না, আচ্ছা। স্কুল বেচটা। তো ওই সময় 500 করে নিতাম। মোটামুটি বাসায় ভালো স্টুডেন্ট ছিল, এবং ওর বাসার সামনেও আমার ওই যে সাইনবোর্ড ছিল, ওরিয়েন্টের ইয়ে ছিল। বাসাটা একটু ভিতরে ছিল, টিন সেট। তো বাসায় ভালো স্টুডেন্ট। তো ওই মেয়েটা আবার কি করছে, ওই যে কলেজ রোডে যে কোচিং এ যে মেয়েটা ডিগ্রি স্টুডেন্টটা পরে আনলো, ওই মেয়েটা প্রতিদিন গিয়া কলেজে গিয়া আমার নামে, আমার পড়া ভাল লাগছে তার, আমার আপনার নামে মার্কেটিং করতে থাকলো মার্কেটিং সে? করতে থাকে। আচ্ছা এবং মার্কেটিং করতে করতে থাকে, প্রতিদিন সে একজন করে ধরে নিয়ে আসতো। বাহ। হ্যাঁ,
তো একজন যাদেরকে আনতো তাদেরকে আমি খুব মন খুলে পড়াইতাম। আচ্ছা, হ্যাঁ, আমি বলতাম দেখো, শিক্ষা হচ্ছে জ্ঞানের জন্য, সার্টিফিকেটের জন্য না। আচ্ছা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা হ্যাঁ, দুই প্রকার। কেউ শুধু যে আমি সার্টিফিকেট অর্জন করব, আমি বিএ পাস এমএ পাস, আমার চাকরি দরকার জি, সার্টিফিকেট। আবার মনে করে যে বিয়ে শাদী করব, আমার বিয়ে শাদীর জন্য একটা সার্টিফিকেট দরকার। আচ্ছা। কিন্তু না, বিয়ে শাদীর জন্য স্যার পড়াশোনা করতে হয়? মেয়েরা সাধারণত এটা চিন্তা করে আর কি। হ্যাঁ, আচ্ছা, ছেলেরাও আচ্ছা। চিন্তা করে, ছেলেরাও চিন্তা করে। ছেলেরা তো অবশ্যই না, করতেই হবে, কারণ একটা আচ্ছা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তো অবশ্যই লাগবে আচ্ছা। পড়াশোনা। তারপরে ওই আমি তাদেরকে এইভাবে বুঝাইতাম যে দেখো, শিক্ষাটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য। হ্যাঁ, তুমি যত শিখবা, শিখার কোনো শেষ নাই। যদি তুমি সত্যিকার অর্থে তুমি মনে করো আমার সার্টিফিকেট দরকার নেই, অনেকে আছে যে তৃতীয় বিভাগ পায়, থার্ড ডিভিশন পায়, কিন্তু সে এ টু জেড তার বইটা জানা আছে, আচ্ছা, তাকে আটকানো যায় না। আচ্ছা, অনেক উকিল আছে থার্ড ক্লাস পেয়ে জজেরে কাঁপায় ফেলায়, লতে ফার্স্ট ক্লাস পেয়ে ওই মানে জজের সামনে কথা বলতে পারে না, আচ্ছা, কাঁপে, আচ্ছা, কাপে, কথা বলতেই পারে না। আচ্ছা, তাহলে অনেক ফার্স্ট ক্লাস শিক্ষক আছে যে কলেজে লেকচার দিতে পারে না, বা কোচিং এ ভালো মতো বুঝাইতে পারে না, এক্সপ্লেন করে হয়তো সে বুঝে, সে বুঝাইতে পারে না। হুম, আবার অনেক টিচার আছে যে দেখা গেলো সে নিজেও ভালো করে জানে না, আচ্ছা। এটাও আছে। তো ওই তাদেরকে এইভাবে আমি তাদেরকে ব্রিফিং দিতাম। তো ওই মেয়েটা আমার 25টা স্টুডেন্ট এনে দেয় আর কি। স্টুডেন্ট এনে দিয়েছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো স্যার এটা ছিল আপনার এইভাবে আমার কোচিং, 70-80 জন হয়েছিল, 70 কিন্তু 80 আমার জন বিসিএস করার কারণে কোচিংটা ভেঙে যায়। পরবর্তীতে আমি আর করতে পারি কোচিংটা নাই, করতে পারেনি, করতে পারি নাই। সমস্যা নেই। তো স্যার বর্তমানে বর্তমানে বিগত 4-5 বছর ধরে আপনি কোন কোন কোচিং এর সাথে আপনি জড়িত আছেন? কলেজে তো আমি ঢুকেছি ওই 2008-এ তুলারাম কলেজে ছিলাম গেস্ট টিচার। এরপরে 2008-এর পরে 9-10-এ আমি আবার জালকুড়ি ডিএনডি অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা, এল সিস্টেম, একদম বিশ্ব রোডের সাথেই আচ্ছা, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো ওইখানে আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। আচ্ছা, ওইখানেও আমি প্রায় বছরের মাঝামাঝি গিয়েছিলাম, 6-7 মাস ছিলাম। এবং আমি তাদেরকে স্কুলে একটা ভালো একটা রেজাল্ট এনে দিয়েছি। হুম, হ্যাঁ, আমাকে পরবর্তীতে রাখতে চেয়েছিল, আমি বলছি যে না, আমার সম্ভব না, আমি আরো বেটার কিছু বেচার বেটার কিছু অপরচুনিটি আছে, হ্যাঁ আপনার অপেক্ষা করতেছে, হ্যাঁ আপনার ওগুলো হ্যাঁ। জন্য একটা রিস্ক কিন্তু নিতে চাচ্ছেন। তাদের এখানে থাকতাম, সে মূলত আমার সবসময় টার্গেট ছিল যে আমি কলেজে শিক্ষকতা করব। অধ্যাপক, তাদের হ্যাঁ একজন হ্যাঁ অধ্যাপক হতে চাচ্ছেন হ্যাঁ সবসময়। হ্যাঁ তো আপনি আর কি ডিএনডি কলেজে গেলেন, তারপর হ্যাঁ। কলেজ রোডে বিভিন্ন কোচিং সেন্টারে আরো করেছেন, ঠিক আছে? তারপর তারপরে যে রাহুল স্যারের বেস, আচ্ছা, আমলাপাড়া একটা আছে, রাজেশ স্যারের কোচিং, আচ্ছা, ওইখানে নারায়ণগঞ্জ কলেজের প্রচুর স্টুডেন্ট লেখাপড়া করে। ওই আচ্ছা, ওদেরকে যে আর্টস এর উপরে গ্রুপিং সাবজেক্ট গুলিতে ক্লাস নিয়েছি, আচ্ছা, ওই আমার স্টুডেন্ট 70-80-র নিচে পায় নাই। আচ্ছা, হ্যাঁ, এবং আমি যে লেকচারটা দিছি আমি বলছি যে আমার লেকচারেই পড়া মুখস্থ, ক্লাসেই আচ্ছা, পড়া মুখস্থ হয়ে যায়, বাসায় গিয়ে পড়তে হয় না। এবং স্টুডেন্টরাও সেটা স্বীকার করেছে, এবং ওরা ভালো রেজাল্ট করে। আমি কই, আমার লেকচারটা যদি গুছায় লিখতে পারে তাহলে ওরা ভালো রেজাল্ট করবে, মুখস্থর কোনো কোনো দরকার নাই। দরকার নেই, প্রতিটা সাবজেক্ট আমি আর মেইন বইটাকে বেশি ফলো করি, ফলো গাইড করেন, না। গাইড না। মেইন বই যদি এ টু জেড কোনো স্টুডেন্টের জানা থাকে তাহলে ওই স্টুডেন্ট কখনোই ঠেকবে না। আচ্ছা, গাইড হচ্ছে সহায়ক। যেমন স্যার আমাদের 2010 পর্যন্ত ছিল হচ্ছে হলো অ্যাকচুয়ালি 8 পর্যন্ত ছিল যে আমরা প্রশ্নের উত্তর দিতাম, ঠিক আছে? এরপর 9 থেকে আসছিল সৃজনশীল। তো এই সৃজনশীল হঠাৎ করে যে কারিকুলামটা চেঞ্জ, তো এতে কি আপনার কোনো ব্যাঘাত পেতে হয়েছে, অথবা নতুন কারিকুলামে মানিয়ে নিতে নিজেকে কোনো সমস্যা ফেস করতে হয়েছে? না না না, বরং এটা প্রথম দিকটা তো সব টিচারদেরকে মোটামুটি একটা ট্রেনিং, বা এবং বিশেষ করে সরকারি টিচাররা তো ট্রেনিং তারা করেই। আর এমপি ভুক্ত যারা, তারাও মোটামুটি ট্রেনিং করে। আমাদের ট্রেনিং করার সৌভাগ্য হয়নি, আমাদের প্রাইভেট কলেজ। কিন্তু ট্রেনিং করার সৌভাগ্য না হইলেও আমরা মোটামুটি সবসময় তো মানে স্টাডির মধ্যে ছিলাম, শিক্ষকতার মধ্যে ছিলাম, যার ফলে এটা সমস্যা হয়নি। হ্যাঁ, আচ্ছা, এটাকে ওটা কভার আপ হয়ে গিয়েছে। কভার আপ হয়ে গেছে। এবং পরবর্তীতে দেখা গেল যে বরং স্টুডেন্টরা এটাতে বেশি ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যখন, আমি 85-তে যখন মেট্রিক দিই, সেই ওই সময় এরশাদ পিরিয়ড ছিল। তো এরশাদ পিরিয়ডে পাশের হার খুব কম ছিল, হুম। একদম কম। ওই সময় হ্যাঁ পরীক্ষার প্রশ্ন অনেক হ্যাঁ কঠিন হ্যাঁ, হতো, অনেক এবং কঠিন পরীক্ষা ছিল। ওই সময়ের হ্যাঁ, ওই যুগের পরীক্ষার মান আর এই যুগের পরীক্ষার 84 মান। সাল পর্যন্ত একটা একদম পুরাতন একটা বেস ছিল, যেটা নাকি বিগত 20-30 বছর যাবত একই বেস ছিল। হুম, যেমন বড় ভাই পড়ছে ওই বই দিয়ে ছোট ভাই পড়ছে, হুম। কোনো চেঞ্জ নাই। এখন তো প্রতি বছর বছর বই চেঞ্জ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বই এটা কিন্তু ছাত্ররা বিভ্রান্তি হয়, অভিভাবক বিভ্রান্তি হয়,
এবং টিচারদেরও অনেক সময় একটু সমস্যা হয়ে এখন যায়। স্যার বর্তমান যুগ হচ্ছিল 2026 সাল, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যুগ প্রতিটি মুহূর্তে মুহূর্তে মানুষ আরো অ্যাডভান্স হচ্ছে। তো চেঞ্জ দেখা যায় হচ্ছে। যে জিনিসটা গত বছর ছিল সেই সেই জিনিসটা নতুন বছর আবার নতুন করে অ্যাড করা হচ্ছে, সংযোজন বিয়োজন করা হচ্ছে। তো এই যে এখন আপনি কি চাচ্ছেন না যে যেভাবে কারিকুলামটা চলতেছে, যে নতুনত্ব বাচ্চারা শিখতেছে, ঠিক আছে, এই কারিকুলামটা চলুক, নাকি ওই যে এক বই প্রতি বছর বছর বড় ভাই থেকে ছোট ভাই ভাবে চলে আসবে? আপনি এটাতে আপনার যুক্তি অথবা মতামত দিতে না, পারেন। না, না, ঠিক আছে। নতুনত্বটা সব জায়গায় গ্রহণ করা উচিত। এটা ভালো। কিন্তু স্টুডেন্টদের কাছে আমার একটা আহ, অভিমত বা দাবি বা একটা সাজেশন থাকবে, এই যে ওই যে আগেও বলছি, সেটা হচ্ছে তারা যেন সার্টিফিকেটের জন্য না পড়ে। জি। তারা যত সৃজনশীল হোক, আপডেট হোক, সমস্যা নাই। তারা প্রত্যেকটাকে গ্রহণ করবে, কিন্তু অন্তর দিয়ে গ্রহণ করবে, এবং জ্ঞান অর্জনের জন্য, কিছু শিখার জন্য, জানার জন্য। এ টু জেড জানতে হবে, একটা দাড়ি কমা পর্যন্ত তাকে জানতে হবে, বইটার কোথায় দাড়ি, কোথায় কমা আছে, কোথায় সেমিকরন আছে, এ টু জেড সব জানতে হবে, যাতে তাকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে সে উত্তর দিতে পারে। সে যেই বিভাগেই পড়ুক, হুম। আর্টসে পড়ুক, কমার্সে পড়ুক, অথবা সায়েন্সে পড়ুক, সে যেই বিভাগে পড়ুক, সে যাতে এ টু জেড মেন বইটাকে ফলো করে। সৃজনশীল হোক, সমস্যা নাই, বছর বছর নতুনত্ব আসুক, তাতেও সমস্যা নাই, কিন্তু তাকে যাতে মেন বইটা এ টু জেড সে যাতে জানে। গাইড বই থাকবে সহায়ক জন্য, সহায়ক হিসাবে। আচ্ছা স্যার, এজ এ এক্সামিনার, ঠিক আছে, আপনি যখন একজন একজন বাচ্চার খাতা দেখেন, তো দেখলেন যে বাচ্চাটা ধরেন 60 থেকে 70 নাম্বার পেলো, তো সেই ক্ষেত্রে এজ এ এক্সামিনার আপনি কি চিন্তা করেন যে একটা বাচ্চা যদি লেখা ভালো থাকে তাকে কি A+ পাওয়া দেওয়া যায়, নাকি না সে যেটা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত তার? আসলে আমার চিন্তাধারাটা তো একটু ভিন্ন। আচ্ছা। মানে আমার আমার কথা হচ্ছে যে কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে লেখাপড়া করা উচিত না। হ্যাঁ। ঠিক আছে, সে যতটুক পাবে তাকে অতটুকুই দেওয়া উচিত। দেওয়া উচিত। এর বেশি দিলে তার মানে মূল্যায়ন থাকবে না, এবং মানে অন্য আরেকজনকে মানে প্রতারিত করা হবে, যে আরেকটা ভালো স্টুডেন্ট যেই নাম্বারটা পেয়েছে, জি। আর আরেকজন তার থেকে একটু কম লেখে, বা ভুল উত্তর লিখে, বা উত্তর পুরোপুরি সঠিক হয় নাই, কাছাকাছি লিখছে, তারও আমি পুরা নাম্বারটা দিয়ে দিলাম। হুম। আর যে পুরাটা সঠিকই লিখছে, হুম। সেও পুরা নাম্বারটা পেলো, তাইলে দুইজনের মধ্যে কিন্তু ডিফারেন্সটা থাকে না। থাকে না। জি। তাহলে আমার মতে সে আপনি, যতটুক প্রাপ্য, হ্যাঁ, অতটুকুই অতটুকু তাকে দেওয়া এজ এ উচিত। এক্সামিনার হিসেবে আপনি যতটুকু প্রাপ্য স্টুডেন্টদের ততটুকুই অতটুকুই দিয়েছেন। তাকে দেওয়া উচিত। আচ্ছা স্যার, এখন আবার একটু ফিরে যাব আপনার নাট্যমঞ্চ এবং আবৃত্তির ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা জানি আপনি বহু আগে থেকেই অনেক সুন্দর আবৃত্তি করেন। তো আমাদের দর্শকদের জন্য যদি 4টি লাইন আবৃত্তি করে শোনাতেন। আচ্ছা, আমি ওই যে পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত উম, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার একটি কবিতা, এই কবিতাটাও বিখ্যাত। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলাকার এক দুষ্টুমি, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। ছেলেবেলার মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে একসাথে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার এই মাথায় ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করবে যেদিন, সেদিন তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটিও রয়্যাল ঘুড়ি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভিতরে রাস উৎসব, অবিরল ফর্সা কঙ্কন পরা রমণীরা কত রকম আমোদে না হেসেছে।
আমার দিকে তারা কেউ ফিরেও তাকায়নি। বাবা একদিন আমার হাত ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়েল ঘুড়ি, সেই লাঠি লজেন্স আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে একদিন বরুণা বলেছিল, যেদিন তুমি আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন তোমার বুকও ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 দিনের পদ্ম, তবু কথা রাখিনি করুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আসলে স্যার, আমার অনেক সুন্দর কবিতাটা হয়েছে হয়তো কবিতাটা। কিছুটা লাইনে হয়তো ভুল ত্রুটি বা একটু বেশ কম হতে পারে, আর আমার প্রিপারেশন ছিল না, আজকে না হঠাৎ স্যার, করছি, অসাধারণ আপনি কবিতা বা আবৃত্তি কিরকম করেছেন। হয়েছে আমি জানিও না। আমাদের দর্শকদের অবশ্যই অবশ্যই এটা পছন্দ হবে। থ্যাংক ইউ স্যার। আপনার জন্য শেষ প্রশ্ন, আমাদের শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, সবার জন্য আপনার কিছু কথা বলা। শিক্ষার্থীদের জন্য, অভিভাবকের জন্য, ভালো একটা কোশ্চেন। আসলে এখনকার যে বর্তমান জেনারেশন, সেই জেনারেশনের বিশেষ করে আমি আগে অভিভাবকের জন্য, প্রতিটা ফ্যামিলি তার মানে ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, তাদেরকে যাতে প্রথমত 1 নাম্বার আদব কায়দাটা শেখায়, আর দ্বিতীয়ত তাদের শিক্ষা বিষয়ে যাতে তাদের ভালো একটা ব্রিফিং দেয়, জ্ঞান দেয়, যে তোমরা শিক্ষা অর্জন করবা কিছু জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য, সার্টিফিকেটের জন্য না। হ্যাঁ, এটা আমাকে খুব কষ্ট দেয়, অনেক সময় পীড়া দেয় যে অনেক স্টুডেন্টরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, জ্ঞান অর্জনের জন্য করে না। এখন আপনার মূল কথা হচ্ছে বাচ্চাদের জন্য, যে গার্জেনদের জন্য, যে বাচ্চাদের আদব কায়দা শেখাতে হবে, বাসা থেকে শিখাতে বাসা হবে। থেকে শেখাতে একজন হবে। একটা পরিবার হচ্ছে একটা শিশুর মানে আদি শিক্ষা প্রতিষ্ঠান, আচ্ছা। আদি বিদ্যাপীঠ। পরিবার থেকে যদি একটা শিশু, সে তার আদব কায়দা, তার মানবীয় গুণাবলী গুলি যদি সে শিখতে না পারে, তাহলে সে কখনোই ভার্সিটি লেভেলে গিয়েও শিখতে পারবে না। শিখতে পারবে না। কারণ টিচাররা পড়াবে, হ্যাঁ, এটাও আবার ঠিক, একজন টিচারের শুধু শিক্ষা দান করাই তার কর্তব্য না, তাকে নৈতিক শিক্ষা দেওয়া তার কর্তব্য। কর্তব্য। হ্যাঁ, একজন ভালো শিক্ষক হইতে গেলে প্রথমে তার স্টুডেন্টের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, কিন্তু সেখানে আদব কায়দা থাকতে হবে। শিক্ষকও স্টুডেন্টদেরকে স্নেহ দিতে হবে, আবার স্টুডেন্টও শিক্ষকদেরকে সম্মান দিতে হবে। আবার তার ভালো অভিভাবকও হইতে হবে, শিক্ষক একজন অভিভাবক, এবং একজন ভালো শিক্ষক হতে হবে, 3টা গুণাবলী থাকতে হবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে। কিপ ওয়াচিং অরিডেমি মেন্টর স্টাইল। থ্যাংক ইউ।